আমার শিবির পরিচয়ের চেয়ে আমি হচ্ছে একজন অভ্যুত্থানের পক্ষের শক্তি। অভ্যুত্থানে আমি রাত দিন এক করে সময় দিয়েছি। যারা আন্দোলন করতেছি, আমরা আন্দোলনকারীদেরকে এখানে সন্ত্রাসী হিসাবে, জঙ্গি হিসাবে তারা দেখানোর চেষ্টা করছে। মাঠ পর্যায়ে যারা সাংবাদিক ছিল, তাদের পুরো আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই গত 16 বছর আমরা যে ডিহিউম্যানাইজেশন দেখতে পেয়েছি এবং যে আদারিং এর রাজনীতি দেখতে পেয়েছি, সেই ডিহিউম্যানাইজেশন এবং আদারিং এর রাজনীতিতেও গণমাধ্যমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবং এই 24শে ছাত্র জনতার অভ্যুত্থানের শুরু থেকে 5 জুন থেকে 36 জুলাই পর্যন্ত পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ে সমন্বয়ের সাথে আমি যুক্ত ছিলাম। একটু আগে সঞ্চালক আমাকে পরিচয় করে দিচ্ছিল। আমি এখানে শিবিরের পরিচয় নিয়ে আসিনি। আমি অভ্যুত্থানে আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত এবং এখানকার যারা মূল সমন্বয়ক ছিল সবার সাথে আমার কানেকশন ছিল, আমাকে চিনতো। আমরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করেছি। তো আমার শিবির পরিচয়ের চেয়ে আমি হচ্ছে একজন অভ্যুত্থানের পক্ষের শক্তি। অভ্যুত্থানে আমি রাত দিন এক করে সময় দিয়েছি এবং সেই কষ্টগুলো আমি বুঝি। চোখের সামনে আমি আমাদের ভাই বোনদেরকে হারাতে দেখেছি, তাদের অ্যাসপাইরেশনগুলো দেখেছি, তারা কি জন্য রাস্তায় নেমেছিল। তো আন্দোলনের শুরুতেই আমাদের এই আন্দোলনটাকে যেটা হয়, প্রথমে এটাকে হচ্ছে বিভিন্নভাবে ট্যাগিং করার চেষ্টা করা হয়েছে এবং এই ট্যাগিংয়ের ক্ষেত্রে এখানকার যতগুলো ফ্যাক্টরগুলো আছে তারাও এটাকে হচ্ছে সমর্থন দেওয়ার চেষ্টা করেছিল। এবং সবচেয়ে ক্রিটিক্যাল টাইম যখন ছিল 14 জুলাইয়ের পর থেকে 15 জুলাই, যেদিন ছাত্রলীগের সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা চালায়, হামলার পরবর্তী সময়েও এই হামলাটাকে নিয়েও বিভিন্নভাবে রাজনীতি করার চেষ্টা করা হয়েছে এবং এক্ষেত্রে অপসাংবাদিকতার চেষ্টা করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভ্যাকেন্সি করা হয়, 18 জুলাই প্রাইভেট ইউনিভার্সিটির ভাই বোনরা যখন রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তোলে, ওই সময় আমরা শুনতে পাচ্ছিলাম যে কোনো সময়ে ইন্টারনেট ব্ল্যাকআউট হয়ে যেতে পারে এবং কারফিউ জারি হতে পারে। তো আন্দোলনের শুরু থেকে যেহেতু পলিসি মেকিং এর সাথেই ছিলাম, প্রত্যেকটা কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে আমরা চেষ্টা করতাম প্রত্যেকটা কর্মসূচি যেন সবাই ওন করতে পারে, এটা যেন কোনো একটা আদর্শিক দ্বন্দ্বের মধ্যে পড়ে না যায়। তো 18 জুলাইয়ের দিকে আমরা তখন 9 দফার কথা চিন্তা করি এবং 9 দফাটা এমনভাবে তৈরি করা হয় যেন এই 9 দফাটা নেতা থাকুক আর না থাকুক আন্দোলনটা চলতে থাকে। তো সেই অনুযায়ী 19 জুলাই, আপনারা জানেন 18 জুলাই রাতে ইন্টারনেট ব্ল্যাকআউট হয়ে যায় এবং সবাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হঠাৎ করে ইন্টারনেট অফ, ইন্টারনেট ব্ল্যাকআউট, কারোর সাথে কোনো যোগাযোগ নাই। কি করা যায় তখন? মূল সমন্বয়কদেরকে রিচ করা যাচ্ছিল না। তো তখন আমরা যারা আন্দোলনটাকে হচ্ছে সমন্বয় করছে, তখন আমরা চিন্তা করলাম আমরা অফলাইনে আমরা নেটওয়ার্ক তৈরি করব এবং অফলাইনের মাধ্যমে আমরা আন্দোলনটাকে সমন্বয় করব। তো 19 জুলাই জুমার নামাজের পর থেকে ঢাকা সহ সারা দেশে মানুষ রাস্তায় নেমে পড়ে। আমরা রাস্তায় ছিলাম, সবকিছু আপডেট পাচ্ছিলাম। তো কর্মসূচি দেওয়ার মতো কেউ নাই এবং ইন্টারনেট ব্ল্যাকআউট। এখন যেভাবে আমরা সহজে একটা মেসেজ হোয়াটসঅ্যাপে অথবা হচ্ছে মেল করে দিতে পারতেছি, তখনকার কথা আপনারা যখন মাঠে ছিলেন তখন একটু চিন্তা করেন, হঠাৎ করে সবকিছু অন্ধকার, কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছিল না, কর্মসূচি কোথায় থেকে আসবে কিছুই বোঝা যাচ্ছিল না। তো তখন মূল সমন্বয়ক নাহিদ, আসিফ, সার্জিস হাসনাত রিচ করা যাচ্ছিল না। তখন আব্দুল কাদেরের সাথে আমার কথা হয়। আব্দুল কাদেরকে প্রথমে আগে সেফ হোমের ব্যবস্থা করি, এরপরে আমরা তার নামে 9 দফাটা হচ্ছে তৈরি করি এবং 9 দফা তৈরি করার পর তখন সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল এটা সাংবাদিকদের কাছে পৌঁছাইতে হবে। এখন তো যেহেতু ইন্টারনেট ব্ল্যাকআউট, কি করা যায়? তখন ক্যাম্পাস সাংবাদিক যারা আছে, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আছে মহিউদ্দিন মাহি এবং ওই সময় সভাপতি ছিল আল সাদি ভুইয়া। সাংবাদিকদের সাথে আগে থেকে আমাদের পরিচয় ছিল এবং আন্দোলনের শুরু থেকে আমাদেরকে যথেষ্ট সহায়তা করেছে পুরো আন্দোলনে। এবং আমরা যতই হতাশা বলি, গণমাধ্যমের ফেসিবাদী তাদের হচ্ছে অ্যাক্টিভিটিসের কথা বলতেছি, কিন্তু মাঠ পর্যায়ে যারা সাংবাদিক ছিল তাদের পুরো আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং পরামর্শ দিয়ে সামগ্রিকভাবে সহযোগিতার জায়গায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবং ওই সময়ের খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন, যদি আমরা 9 দফা আমরা ওই সময় সাংবাদিকদের কাছে পৌঁছাতে না পারতাম, তাহলে কিন্তু আন্দোলনটা পরিচালনা করা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যেত, কর্মসূচিটা কারো কাছে থাকতো না। এবং একই সাথে আমরা আব্দুল কাদের থেকে একটা ভিডিও নিয়েছিলাম, ভিডিও বার্তা। সেই ভিডিও বার্তা নিয়ে আমরা পেন ড্রাইভে করে সকল মিডিয়া হাউসে আমরা এই পেন ড্রাইভে করেই তার ভিডিও বার্তা পৌঁছে দিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ওই সময়ে যেগুলো হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া আছে, কোনো ইলেকট্রনিক মিডিয়ায় এই ভিডিও বার্তা আসে নাই। এরপর ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে আমরা দিয়েছিলাম, সেই ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতেও ওনারা চেষ্টা করেছেন, ওনারা প্রিন্ট আকারে এটা ছাপিয়েছেন।
সাংবাদিকদের অনেক ভাই এবং বোনেরা আমাদেরকে সহায়তা করেছিল, দেশীয় আন্তর্জাতিক সাংবাদিকরা আমাদেরকে সহায়তা করেছিল। তো প্রত্যেক দিনে আমাদের কাজ ছিল প্রেস রিলিজ লেখা, পরবর্তী দিনে কর্মসূচি ঠিক করা, 62 সমন্বয়কের প্রেস রিলিজ, 58 সমন্বয়কের প্রেস রিলিজ, এভাবে প্রতিদিনের দাবিগুলো, কর্মসূচির নাম ঠিক করা। এবং এই নাম ঠিক করার ক্ষেত্রে আমরা সবার সাথে পরামর্শ করতাম, বিশেষ করে সাংবাদিক। আপনারা যদি একটু খেয়াল করেন, ওই সময়ে আমরা রাস্তায় ছিলাম এবং প্রেস রিলিজগুলো তৈরি করে সাংবাদিক সবার কাছে পাঠাতাম। কিন্তু এরপরও আমাদের কাছে ইনফরমেশন আসতো, বলতো প্রতিনিয়ত এখানে আমাদেরকে যারা আন্দোলন করতেছি, আমরা আন্দোলনকারীদেরকে এখানে সন্ত্রাসী হিসাবে, জঙ্গি হিসাবে তারা দেখানোর চেষ্টা করছে। এবং এই 9 দফা থেকে 8 দফায় নিয়ে আসা, তারপর এটাকে আরো মডারেট ভার্সনে নিয়ে আসা এবং কর্মসূচিগুলোকে এটাকে বিকৃত করা, এইভাবে বিভিন্ন ধরনের প্রয়াস আমরা ওই সময় দেখতে পেয়েছি। তো এইভাবে আমাদের প্রত্যেকটা দিন আমাদেরকে যেতে হয়েছে।